ভিডিওর শুরুতেই শুভেচ্ছা আমার প্রিয় ছাত্রছাত্রীদের তথা স্টুডেন্টদের, শুভেচ্ছা আমার সমস্ত ভিউয়ার্সদের। ক্লাস 10 বায়োলজি আমরা গতদিন ডাইজেশন অফ ফুড ইন স্টমাক সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা ডাইজেশন অফ ফুড ইন মাউথ কেভিটি সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ডাইজেশন অফ ফুড ইন মেন, মানুষের মধ্যে ডাইজেশন বা বিপাকটা কিভাবে হয় সেই সম্পর্কে আমাদের এই ভিডিওগুলি চলছে। তো সেই নিরিখে এখন আমাদের আজকের যে আর্টিকেল সেটা হচ্ছে ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রে পরিপাক পদ্ধতি। আমরা মাউথ কেভিটিতে কিভাবে পরিপাক হয়েছিল সেটা দেখেছিলাম, যার মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড ছিল, তার মধ্যে বিভিন্ন রকমের এনজাইম ছিল, টায়ালিন, মল্টেজ এইগুলি ছিল, সেইগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে তাদের এনজাইম অ্যাকশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আর নেক্সট এরপর আর্টিকেলটাতে আমরা ডাইজেশন অফ ফুড ইন স্টমাক, সেটার মধ্যে আমরা স্টমাকের মধ্যে অক্সান্টিক সেল, পেপটিক সেল, প্রো এনজাইম এইগুলি সম্পর্কে কিভাবে ডাইজেশন হয়, প্রোটিনের ডাইজেশন কিভাবে হয় সেটা আলোচনা করেছিলাম। এখন আমাদের হচ্ছে ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রে পরিপাক। যত জায়গাতে আমি যাই আলোচনা করেছিলাম সবগুলি থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর্টিকেল হলো ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন। কেননা দেখো, আমরা যখন মাউথ কেভিটিতে আলোচনা করেছিলাম তখন সেখানে আমরা দেখেছিলাম অল্প অল্প পরিমাণ কার্বোহাইড্রেটের পরিপাক হয়ে থাকে। যখন আমরা স্টমাক পড়লাম তখন দেখলাম যে সেখানে প্রোটিনের পরিপাক হচ্ছে। আর এই যে ক্ষুদ্রান্ত্রে পরিপাক, এটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলির খুব ভালোভাবে ডাইজেশন তথা পরিপাক হয়। সেজন্য অবশ্যই বোঝা যাচ্ছে এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। সো দেখো, এখানে যে ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, এখানে কি হচ্ছে, এখানে কার্বোহাইড্রেট তথা শর্করা, প্রোটিন এবং ফ্যাট এই তিন ধরনের খাদ্যেরই পরিপাক সম্পন্ন হচ্ছে। কোথায় হচ্ছে? স্মল ইন্টেস্টাইন। সেটা আবার কি? সেটা হচ্ছে ইন্টেস্টাইন, অর্থাৎ যে পাকস্থলী তথা স্টমাকের যে পরবর্তী অংশ সেটা হচ্ছে ইন্টেস্টাইন। তার দুটি পার্ট থাকে, একটি হচ্ছে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত্র, আরেকটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন তথা বৃহদান্ত্র। পরিপাক কিন্তু বেশিরভাগ সম্পন্ন হয় স্মল ইন্টেস্টাইনে। কোথায় হয়? স্মল ইন্টেস্টাইন। তাহলে আমাদের কিন্তু স্মল ইন্টেস্টাইন সম্পর্কে একটু জানতে হবে, যে সে দেখতে কিরকম, তার কয়টি পার্ট আছে, কি আসে বিষয়। দেখো, স্মল ইন্টেস্টাইন যে থাকে তার প্রধান তিনটি পার্ট থাকে, তিনটি অংশ তার থাকে। প্রথম যে অংশটা সেটা হচ্ছে ডিউডেনাম, বা বাংলাতে গ্রহণী বলে। ডিউডেনাম বা গ্রহণী, সেটা মনে রাখবে। স্টমাকের পরবর্তী অংশ যেহেতু হচ্ছে ইন্টেস্টাইন তথা স্মল ইন্টেস্টাইন, তাহলে ডিউডেনামটা হচ্ছে স্টমাকের পরবর্তী অংশ। লক্ষ্য করো ব্যাপারটা, স্টমাকের পরবর্তী অংশ যদি ইন্টেস্টাইন হয়ে থাকে এবং ইন্টেস্টাইনের প্রথম অংশটি যদি স্মল ইন্টেস্টাইন হয়ে থাকে, এইবার যদি আমরা স্মল ইন্টেস্টাইনকে ডিভাইড করি তিনটা পার্টে, প্রথম পার্টটা হচ্ছে ডিউডেনাম। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে স্টমাক যেটা আছে সেটার যে পরবর্তী অংশ সেটা হচ্ছে ডিউডেনাম। মনে রাখবে, ডিউডেনামটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা, ইংরেজি লেটার ইউর মতো। ক্যাপিটাল ইউ তুমি যদি একটা বড় করে লিখে দাও, সেটার মতো দেখতে হচ্ছে ডিউডেনাম। এই হচ্ছে আমাদের ডিউডেনাম পার্ট। সেটা হচ্ছে কিসের অংশ? স্মল ইন্টেস্টাইনের অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ। এর পরের যে অংশটা আছে, ডিউডেনামের যে পরের অংশটা আছে, অর্থাৎ হচ্ছে যেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যবর্তী অংশ, সেটা হচ্ছে জেজুনাম। সেটা হচ্ছে জেজুনাম। মনে রাখবে, এটা কয়েল লাইক স্ট্রাকচার, অর্থাৎ কুণ্ডলীকৃত অবস্থায় থাকে সেটা। ডিউডেনামটা বললাম কিসের মতো? ইউর মতো। জেজুনামটা কিসের মতো? কুণ্ডলীকৃত, অর্থাৎ কয়েল লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে জেজুনাম। এর পরবর্তী অংশটা হচ্ছে ইলিয়াম। কি বললাম? ইলিয়াম। সেটা হচ্ছে
একদম ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ, অর্থাৎ এর পরবর্তী অংশটা কিন্তু বৃহদান্ত্র শুরু হয়ে যাবে, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন শুরু হয়ে যাবে। তাহলে দেখো এখানে লাস্ট অংশটা হচ্ছে কি বললাম, ইলিয়াম। মনে রাখবে ইলিয়ামের শেষ প্রান্তটি যে বৃহদান্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের সাথে যুক্ত থাকে, সেই জায়গাটা সেই জায়গাটার মধ্যে একটা স্পেশাল কপাটিকা বা ভালভ থাকে। কপাটিকা বা ভালভ থাকে, তাকে বলা হয় ইলিওকোলিক ভালভ। ইলিওকোলিক ভালভ বা কপাটিকা। মনে রাখবে এই কপাটিকার জন্যই কিন্তু আমাদের যে ফুড তথা খাদ্যের যে অপাচ্য অংশ, অর্থাৎ যে খাদ্যের যেইগুলির হচ্ছে ডাইজেশন হয় না, অপাচ্য অংশ, সেইগুলি কিন্তু ডিউডেনামের কুলনে প্রবেশ করে। কুলনে প্রবেশ করে, এজন্যই কিন্তু এই খাদ্যগুলি বিপরীত দিকে চলে যেতে পারে না। কার জন্য? কপাটিকার জন্য। সেই কপাটিকা বা বাল্বের নাম কি? ইলিওকোলিক কপাটিকা। এই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের আমি খুব সংক্ষেপে বললাম, কিন্তু একদম মেজর, একদম মেইন জিনিস হচ্ছে এটা, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এইবার দেখো স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ডাইজেশন হয়, কোন কোন খাদ্যের ডাইজেশন হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অর্থাৎ একদম সব সব খাদ্যের এখানে পরিপাক হয়। তাহলে সেটা ক্ষুদ্রান্ত্রেও বা স্মল ইন্টেস্টাইনের কোথায় হয়? মনে রাখবে ডিউডেনাম পার্টে হয়। ডিউডেনাম পার্টটা কি? এজন্যই কিন্তু আমি তোমাকে স্মল ইন্টেস্টাইনের অংশগুলি বলে দিলাম। ডিউডেনামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, যেটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা বা ইংরেজি লেটার ইউর মতো। এইবার দেখো স্টমাক থেকে ফুড পার্টিকেল বা খাদ্যগুলি চলে গেল কোথায়? ডিউডেনামে চলে গেল, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম পার্টে চলে গেল। যখনই ডিউডেনাম পার্টে খাদ্যটা চলে যায়, তখন মনে রাখবে প্যানক্রিয়াস বা অগ্নাশয় যে আমাদের থাকে, সেই প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হয়। কি বললাম? প্যানক্রিয়াটিক জুস, সেটা কোথা থেকে সিক্রেশন হয়? প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে সিক্রেশন হয়ে ওই রসটা কোথায় চলে আসে? ডিউডেনামে চলে আসে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামে চলে আসে। আবার দেখো শুধু এটাতেই কিন্তু থেমে নেই, বাইল বা পিত্তরস, বাইল বা পিত্তরস সেটাও কিন্তু এসে এই ডিউডেনামে প্রবেশ করে। এছাড়াও ইন্টেস্টিনাল জুস, অর্থাৎ আন্ত্রিক রস, অর্থাৎ ইন্টেস্টাইন নিজের থেকে খরিত এক প্রকার জুস, সেটাও কিন্তু ওই খাদ্যের সাথে মিশে যায়। তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখো, তোমরা যদি একটু স্ক্রিনে যদি লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবে আমি এখানে একটা স্কেচ দিয়ে রেখেছি, যে একটা ইউর মতো পার্ট দিয়ে রেখেছি, সেটা অবশ্যই ডিউডেনাম। তার মধ্যে লিখে রেখেছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অর্থাৎ এই 3 টাইপের খাদ্য এখানে আসলো। তারপর দেখো অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে প্যানক্রিয়াটিক জুস এখানে চলে আসছে, বাইল এখানে চলে আসছে, ইন্টেস্টিনাল জুস এখানে চলে আসছে। এই যে জুসগুলি এখানে চলে এসেছে, মনে রাখবে এই জুসগুলির মধ্যেই থাকে বিভিন্ন রকমের এনজাইম, যারা পার্টিকুলার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে ভেঙে একদম সরল খাদ্যে পরিণত করে দেয়। আমরা আগের আলোচনাগুলির মাধ্যমে দেখেছিলাম যে কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মল্টোজ এরকম সিম্পল প্রোডাক্ট, কার্বোহাইড্রেটের সিম্পল যে ফর্মগুলি সেইগুলি পেয়ে থাকি। প্রোটিনকে ব্রেকডাউন করলে আমরা পেপটোন, অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড এইরকম অনেক সিম্পল প্রোটিন আমরা পেয়ে থাকি। ফ্যাটকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পেয়ে থাকি। যে ওই যে ব্যাপারগুলি আছে, কে করে এই ব্যাপারগুলি? এই ব্যাপারগুলি করে এনজাইম বা উৎসেচক। তো এনজাইম বা উৎসেচকগুলি কোথা থেকে আসে? এই যে বললাম প্যানক্রিয়াটিক জুস, কোথা থেকে আসছে? প্যানক্রিয়াস থেকে। বাইল বা পিত্তরস
যেটা লিভার থেকে আসছে বা গল ব্লাডার থেকে আসে, সেখানে একটু ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব যে লিভার বা যকৃৎ থেকে যে জুসটা সিক্রেশন হয় সেটা, আর গল ব্লাডার থেকে যে জুসটা সিক্রেশন হয়, মানে যাদের আমরা পিত্তরস বলি বা বাইল বলি, সেটার একটা তুলনামূলক পার্থক্য আছে, সেটা আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। যদি এখানে সময় থাকে তাহলে আমি এই ভিডিওতেই আলোচনা করে দেব। তাহলে ঠিক আছে, বাইল এসে এখানে উপস্থিত হলো, প্যানক্রিয়াটিক জুস এসে উপস্থিত হলো, ইন্টেস্টিনাল জুস এসে উপস্থিত হলো, কোথায় এসে উপস্থিত হলো? ডিউডেনামে। ডিউডেনামটা কি? সে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট। এখানে কি হবে? এই যে বিভিন্ন প্রকার যে খাদ্যগুলি আছে তাদের ডাইজেশন হবে। কে করবে? এনজাইম। কোথা থেকে আসবে? ওই যে বলে দিলাম, ওই সব জায়গা থেকে আসবে। সো এখন দেখো তাহলে এনজাইম অ্যাকশন। এখানে ওই যে জুসগুলি আসলো, এই জুসগুলি দেখবো যে তার মধ্যে কোন কোন এনজাইম আছে এবং তারা কি কি কাজ করছে। কোন কোন এনজাইম আছে এবং তারা কি কি কাজ করছে সেটা আমরা এখন দেখব। দেখো, আমি প্রথমে বলেছিলাম যে এখানে কি থাকে? এখানে থাকে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস, ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস, বাইল বা পিত্তরস। এখন ফার্স্ট আমি প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস যে আছে তার মধ্যে দেখব যে কোন কোন এনজাইম আছে এবং তারা কি কি কাজ করছে। আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে যারা কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে পারে তারা, প্রোটিওলাইটিক মানে যারা প্রোটিনের উপর কাজ করে, প্রোটিনকে ব্রেকডাউন করে দেয় তারা, আর লাইপোলাইটিক হচ্ছে যারা ফ্যাটকে ভেঙে দেয়। দেখো এখানে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে এই তিন টাইপের এনজাইমই থাকে। কি বললাম? এই প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসের মধ্যে এই তিন রকমের এনজাইম পাওয়া যায়। এখন আমরা দেখব যে এখানে অ্যামাইলোলাইটিক অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভাঙতে পারে কোন কোন এনজাইম আছে। মনে রাখবে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং মল্টেজ। কি বললাম? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং মল্টেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সে কি করে? সে স্টার্চ, তাছাড়া গ্লাইকোজেন, এদেরকে ব্রেকডাউন করে মল্টোজ, আইসোমল্টোজে পরিণত করে। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেই এনজাইমটা আছে সে স্টার্চ, গ্লাইকোজেন এদেরকে ব্রেকডাউন করে, এদেরকে ভেঙে মল্টোজ, আইসোমল্টোজে পরিণত করে। নেক্সট কি এনজাইম আছে? মল্টেজ। মল্টেজ কি করে? সে মল্টোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজে রূপান্তরিত করে। গ্লুকোজ প্লাস গ্লুকোজে রূপান্তরিত করে, অর্থাৎ মল্টোজকে ভেঙে সে গ্লুকোজে পরিণত করে। সেটা কোন এনজাইম? মল্টেজ। কোথায় থাকে? প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসে থাকে। এরপর দেখো তাহলে এই হচ্ছে আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম কোথায় থাকে? প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসে। এরপর আমরা দেখব এই অগ্নাশয় রসের মধ্যে প্রোটিন ভঙ্গক উৎসেচক অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইমগুলি কি আছে। এক নাম্বার এনজাইম ট্রিপসিন। এক নাম্বার এনজাইম ট্রিপসিন। সে কি করে? প্রোটিন এবং পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করে। সে কি করে? প্রোটিন এবং পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করে। নেক্সট প্রোটিওলাইটিক এনজাইম কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন সে কি করে? কেসিন। কেসিন যেটা মিল্ক প্রোটিন অর্থাৎ দুধের মধ্যে যেই প্রোটিনটা থাকে তাকে আমরা কেসিন বলি, সেই কেসিনকে ব্রেকডাউন করে সে প্যারাকেসিনে রূপান্তরিত করে। কে করে? কাইমোট্রিপসিন। এইবার দেখো নেক্সট এনজাইম ইলাস্টেজ। ইলাস্টেজ সে কি করে? ইলাস্টিনকে ভেঙে, এটাও এক ধরনের প্রোটিন, ইলাস্টিনকে ভেঙে স্মল পলিপেপটাইডে পরিণত করে। সেও কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম। নেক্সট এনজাইম কোলাজিনেজ। নেক্সট এনজাইম কোলাজিনেজ। সে কি করে? কোলাজেনকে ভেঙে, সেও এক রকমের প্রোটিন, কোলাজেনকে ভেঙে স্মল পলিপেপটাইডে রূপান্তরিত করে। এই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমগুলি। কার প্রোটিওলাইটিক এনজাইম? এইগুলি কোথায় থাকে? অগ্নাশয় রসে বা প্যানক্রিয়াটিক জুসে থাকে।
এই হচ্ছে অ্যামাইলোলাইটিক এবং প্রোটিওলাইটিক। এইবার রয়ে গেল তাহলে এর মধ্যে কোন ধরনের লাইপোলাইটিক এনজাইমগুলি থাকে। মনে রাখবে এখানে যে লাইপোলাইটিক এনজাইমটা থাকে তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। যেহেতু প্যানক্রিয়াসের মধ্যে এজন্য প্যানক্রিয়াটিক লাইপেজ, যেহেতু প্যানক্রিয়াসের মধ্যে সেজন্য প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এগুলি একটু ফলো করবে। প্যানক্রিয়াটিক লাইপেজ যাকে আমরা স্টিয়াপসিনও বলি, এই জায়গাটা মনে রাখবে স্টিয়াপসিন। অনেকে কিন্তু আবার স্টিয়াপসিন দিলে আবার একটু গন্ডগোল, মানে আবার কিন্তু একটু প্রবলেমে পড়ে যায় যে স্টিয়াপসিন সেটা আবার কি। এটা কিছুই না, প্যানক্রিয়াটিক যে লাইপেজ আছে সেটাকে আমরা স্টিয়াপসিন বলি। সো স্টিয়াপসিনই হোক আর প্যানক্রিয়াটিক লাইপেজই হোক, সে কি কাজ করে, সে কিন্তু ইমালসিফাইড ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ইমালসিফাইড ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। স্যার ইমালসিফাইড ফ্যাটটা কি? ফ্যাট তো আমরা জানি, কিন্তু ইমালসিফাইড কি? দেখো, ইমালসিফিকেশন অবদ্রব ফ্যাটের ছোট ছোট কণা, ফ্যাটকে ভেঙে টুকরো টুকরো করে দিলে, তুমি যদি কিছু বাটার নাও, বাটারের মধ্যে কিছু সল্ট অর্থাৎ লবণ দিয়ে দেবে, দেখবে কি হয়। রেজাল্ট, যেই রেজাল্টটা হবে সেটা কিন্তু ওই ফ্যাটের ইমালসিফাইড কন্ডিশন। সেটা হচ্ছে ইমালসিফাইড ফ্যাট, অর্থাৎ অবদ্রবে পরিণত করে, অর্থাৎ ফ্যাটটাকে একটু সরলতম রূপ দিয়ে দেয়। কে দেয়? প্যানক্রিয়াটিক লাইপেজ বা স্টিয়াপসিন। সে ইমালসিফাইড ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আরেকটা লাইপোলাইটিক এনজাইম হচ্ছে ফসফোলাইপেজ। সে কিন্তু লেসিথিন, সেফালিন, এই যে ফ্যাটগুলি আছে তাদেরকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, তারপরে লাইসোলেসিথিন এবং লাইসোসেফালিনে কনভার্ট করে দেয়। ফসফোলাইপেজ এনজাইম সে এক প্রকার লাইপোলাইটিক এনজাইম। অগ্নাশয় রস তথা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে। সে লেসিথিন বা সেফালিন এদেরকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং লাইসোলেসিথিন এবং লাইসোসেফালিনে পরিণত করে দেয়। আরেকটা লাইপোলাইটিক এনজাইম যা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে সে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ সে কি করে? কোলেস্টেরলের যে এস্টার আছে তাকে ভেঙে কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে দেয়। এই হচ্ছে লাইপোলাইটিক এনজাইমগুলি যারা প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসের মধ্যে থাকে। তাহলে দেখো, তুমি একটু স্ক্রিনের দিকে তাকাবে, আমি কিছু এখানে ডিসপ্লে দিয়ে দেব, তোমরা দেখবে আর আমার কথাগুলি শুনবে, তাহলে মিলিয়ে নেবে, দেখবে তোমাদের ভালো লাগবে এবং একটু তোমাদের উপকারে আসবে জিনিসটা, এবং সোজা মনে হবে তোমাদের। তো এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসের মধ্যে কোন ধরনের এনজাইমগুলি থাকে, তারা কিসের উপর কাজ করে, অর্থাৎ তাদের সাবস্ট্রেট কি। এই দেখো, সাবস্ট্রেট বলছি আমি এখানে, আবার একটা বায়োলজিক্যাল টার্ম ইউজ করলাম, সাবস্ট্রেট। তোমরা যারা আমার এনজাইমের আর্টিকেলটা দেখোনি, তোমরা অবশ্যই এনজাইমের আর্টিকেলটা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, বহুত ইন্টারেস্টিং এবং অনেক কিছু জানার আছে। সো পার্টিকুলার সাবস্ট্রেটকে এবং এনজাইমটা কাকে ভেঙে কি করছে সবগুলি এখানে আমরা দেখলাম। তো কিসের? অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুসের। এইবার আমরা চলে যাই ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস। দেখো, আমরা যে সেই ডিউডেনামের মধ্যে আমি কি বলেছিলাম, প্যানক্রিয়াটিক জুস এসে মিশ্রিত হয়, ইন্টেস্টিনাল জুস এসে মিশ্রিত হয়, বাইল এসে মিশ্রিত হয়। তো এখন আমরা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে এনজাইমগুলি দেখে নিলাম, তারা কোন কোন এনজাইম আছে এবং কোন কোন সাবস্ট্রেট অর্থাৎ কোন কোন পার্টিকুলার প্রোডাক্টের উপর তারা কিভাবে কাজ করছে। এইবার আমরা দেখব ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস। এখানের মধ্যে অবশ্যই অ্যামাইলোলাইটিক এনজাইমও থাকে, প্রোটিওলাইটিক এনজাইমও থাকে এবং লাইপোলাইটিক এনজাইমও থাকে। তো এখানে যে অ্যামাইলোলাইটিক এনজাইমগুলি আছে তারা হচ্ছে আইসোমল্টেজ। আইসোমল্টেজ সে কি করে? আইসোমল্টোজকে ব্রেকডাউন করে, অর্থাৎ ভেঙে ডেক্সট্রিন এবং গ্লুকোজে পরিণত করে। আইসোমল্টেজ তুমি কি করো? আমি আইসোমল্টোজকে ভেঙে ডেক্সট্রিন এবং গ্লুকোজে পরিণত করে দিই, সেটা হচ্ছে আইসোমল্টেজ। এরপর কি এনজাইম আছে? মল্টেজ। দেখো, মল্টেজ কিন্তু তাহলে আমরা এখানে দেখলাম যে প্যানক্রিয়াটিক জুসের মধ্যেও পাওয়া যায়, আবার এখানে
কিসে, ইন্টেস্টিনাল জুসের মধ্যেও পাওয়া যায়। সো মল্টেজ তুমি কি করো, আমি মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দিই, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এছাড়া যে এনজাইমটা পাওয়া যায় অ্যামাইলোলাইটিক সেটা হচ্ছে সুক্রেজ। সুক্রেজ, SUCRASE, সুক্রেজ। সে কি করে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করে দেয়। সে কি করে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করে দেয়। নেক্সট এনজাইম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইমটি ল্যাকটেজ। ল্যাকটেজ, মনে রাখবে ল্যাকটেজটা হচ্ছে একটা এমন টাইপের এনজাইম যে কিন্তু মিল্ক কার্বোহাইড্রেট অর্থাৎ দুগ্ধ শর্করা, দুগ্ধ শর্করার নামটা কি, ল্যাকটোজ। ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে দেয়। তাহলে কি বললাম, ল্যাকটেজ এনজাইম দুগ্ধ শর্করা তথা মিল্ক কার্বোহাইড্রেট যার নাম হচ্ছে ল্যাকটোজ, তাকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে দেয়। এই হচ্ছে ইন্টেস্টিনাল জুসের মধ্যে উপস্থিত অ্যামাইলোলাইটিক এনজাইমগুলির কাজ। এইবার এই ইন্টেস্টিনাল জুসের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ যারা প্রোটিনকে ভাঙতে পারে সেই এনজাইমগুলি সম্পর্কে আমরা একটু দেখি। এখানে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলি আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যামাইনো পেপটাইডেজ। অ্যামাইনো পেপটাইডেজ, সে কি করে লং পলিপেপটাইড অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলযুক্ত যে পলিপেপটাইডগুলি থাকে তাকে ভেঙে ডাইপেপটাইড প্লাস ট্রাইপেপটাইড প্লাস অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে দেয়। তাহলে সে কিসে কিসে কনভার্ট করে দেয়, লং পলিপেপটাইডকে ডাইপেপটাইড তৈরি করে, ট্রাইপেপটাইড তৈরি করে এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড তো অবশ্যই হতে হবে কারণ প্রোটিনকে আমরা ভাঙছি। নেক্সট এনজাইম হচ্ছে ট্রাইপেপটাইডেজ, সে কি করে ট্রাইপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে দেয়, সেটা হচ্ছে ট্রাইপেপটাইডেজ। এইবার দেখো নেক্সট এনজাইম ডাইপেপটাইডেজ, সে কি করে ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড এইভাবে মানে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। নেক্সট এনজাইম, নেক্সট প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে ইরেপসিন। ইরেপসিন, সে কি করে পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে দেয়। এই হচ্ছে ইন্টেস্টিনাল জুসে উপস্থিত প্রোটিওলাইটিক এনজাইমগুলির নাম, তাদের সাবস্ট্রেট এবং রেজাল্ট কি তৈরি করছে। তাহলে রয়ে গেল কি, ইন্টেস্টিনাল জুসের মধ্যে অ্যামাইলোলাইটিক দেখলাম, প্রোটিওলাইটিক দেখলাম, এইবার দেখব লাইপোলাইটিক অর্থাৎ ফ্যাটকে ভাঙতে পারে এমন এনজাইমগুলি ইন্টেস্টিনাল জুসের মধ্যে কে কে আছে। এক নাম্বার যে এনজাইম সেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল লাইপেজ, যেহেতু আগে বলেছিলাম কি কোন ধরনের লাইপেজ বলেছিলাম, প্যানক্রিয়েটিক লাইপেজ। কেন, প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয় বলে। এইবার বলছি কি এখানে ইন্টেস্টিনাল লাইপেজ অর্থাৎ ইন্টেস্টাইন থেকে খরিত হয় বলে। সে কি করে, রেজাল্ট তো সেম, ইমালসিফাইড ফ্যাট যে থাকে আগে যে বলেছিলাম তাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। নেক্সট যে এনজাইম আরেকটা পাওয়া যায় এখানে ইন্টেস্টিনাল জুসের মধ্যে, সে হচ্ছে লেসিথিনেজ। লেসিথিনেজ, LECITHINASE, লেসিথিনেজ। সে লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এবং কুলিন এবং ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট তৈরি করে। লেসিথিনেজ একটা লাইপোলাইটিক উৎসেচক যে আন্তরিক রস অর্থাৎ ইন্টেস্টিনাল জুসের মধ্যে থেকে লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলিন এবং আইপি তথা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট তৈরি করে দেয়। তাহলে এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস এবং ইন্টেস্টিনাল জুসে উপস্থিত বিভিন্ন প্রকার এনজাইম তথা প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম এবং লাইপোলাইটিক এনজাইমগুলির নাম, তারা পার্টিকুলার কোন সাবস্ট্রেটের উপর কাজ করে তাদের নাম এবং রেজাল্ট অর্থাৎ এদেরকে ভেঙে কি তৈরি করে সেটা। তাহলে আমাদের কাছে রয়ে গেল এখন বাইল অর্থাৎ পিত্তরস। বাইল অর্থাৎ পিত্তরস। দেখো পিত্তরসের মধ্যে, পিত্তরস বা বাইলের মধ্যে কোনো এনজাইম থাকে না।
লক্ষ্য করো কথাটা, পিত্তরস বা বাইলের মধ্যে কোনো এনজাইম থাকে না। অবভিয়াসলি যদিও ওদের মধ্যে অবশ্যই আমরা এখানে বলতে পারি যে ওদের মধ্যে এনজাইম নেই, তাহলে তো ওরা খাদ্য পরিপাক করতে পারবে না। হ্যাঁ, সত্যি, তারা পারে না খাদ্যকে ডাইজেশন, খাদ্যের পরিপাক তথা ডাইজেশন করতে পারে না তারা। তবে একটা কথা বলে দেই, তারা ডাইজেশন করতে পারে না, কিন্তু ফ্যাট অর্থাৎ স্নেহজাতীয় খাদ্যগুলি যে থাকে তাদের কিন্তু ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন, অবদ্রব, ইমালসিফাইড ফ্যাট আমি একটু আগে বলেছিলাম। অর্থাৎ তাকে নরম টরম করে এমন একটা কন্ডিশন বানিয়ে দেয় যেখানে সেই ফ্যাটটার থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসেরল অতি সহজেই লাইপেজ নামক উৎসেচকটি বের করে নিতে পারে। কথাটা লক্ষ্য করো, বাইল বা পিত্তরস সে ফ্যাটকে ইমালসিফিকেশন করে, অর্থাৎ তাকে একটু ভেঙে টেঙে একটু ছোট ছোট পার্টিকেল তৈরি করে দেয়, যাতে লাইপেজ উৎসেচকটা আছে সে যাতে খুব সুন্দরভাবে ওই কণাগুলি থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসেরলকে টেনে বের করে নিতে পারে। এটাই হচ্ছে বাইল বা পিত্তরসের প্রধান কাজ। তাহলে এখানে মনে রাখবে যে এই যে বাইল বা পিত্তরসের কোন উপাদান বা কে এই ইমালসিফিকেশন ঘটায়, কে এই ইমালসিফিকেশনের দায়িত্বটা নিয়েছে যে ইমালসিফিকেশনের মেইন কাজটা আমি করব। মনে রাখবে, দুইটা সল্টের কথা মনে রাখবে, দুইটা লবণের কথা মনে রাখবে। সেই দুটো লবণ হচ্ছে সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট হচ্ছে পিত্তরসের প্রধান দুটো সল্ট, যারা ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে, যারা ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে যে আমি বললাম সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট, দেখো পিত্ত যেটা থাকে তার মধ্যে বিভিন্ন রকমের উপাদান থাকে, সেটা তোমরা পরবর্তী সময় 11-12-এ পড়বে, যে মেইনলি থাকে ওয়াটার, তো থাকেই থাকে জল, যেটা মোর দেন 90% থাকে। আর সলিড পার্টিকেল যেটা, এটা 2 থেকে 2 to 5% এরকম থাকে। সেই সলিডের মধ্যে অর্গানিক থাকে, ইনঅর্গানিক থাকে। হ্যাঁ, তারপরে এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, কার্বনেট, এইরকম অনেক অনেক জিনিসপত্র থাকে। তবে এর মধ্যে যে সল্ট, যেটা যেটা সল্ট থাকে, লবণ থাকে, সেটা হচ্ছে সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। এছাড়াও কিন্তু কিছু পিগমেন্ট অর্থাৎ রঞ্জক পদার্থ থাকে, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। মনে রাখবে সেইটা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এরা কিন্তু পিগমেন্ট অর্থাৎ পিত্তের রঞ্জক পদার্থ। সো যাই হোক, এইগুলি হচ্ছে তোমরা পরে জানবে, আমি একটু এখানে বলে দিলাম। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। ওরা কি করে? ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন ঘটালে লাভ কি হবে? লাভ এটাই হবে যে লাইপেজ নামক এনজাইমটি ওই যে ছোট ছোট যে ইমালসিফিকেশনের প্রসেসের পরে, মানে ঘটনার পরে যে প্রোডাক্ট তৈরি হলো, যে ফ্যাটের যে ভেঙে চুরে যে একটা কন্ডিশন তৈরি হলো, তার থেকে লাইপেজ খুব অতি সহজেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটাকে বের করে নিতে পারে। অর্থাৎ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে অবশ্যই করে কে? লাইপেজে করে। কিন্তু ওকে সাহায্য করে কে? বাইল বা পিত্তরস। বাইল বা পিত্তরসের কোন উপাদান? স্পেশালি দুইটা লবণ। তারা কে? তারা হচ্ছে সোডিয়াম টোরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। তো এই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে যে খাদ্যের যে পরিপাক তথা ডাইজেশন। সো এখানে এই যে ভিডিওটা অবশ্যই ক্লাস 10-এর জন্য, কিন্তু এটা কিন্তু 10, 11, 12 সবার জন্য। 10, 11, 12 সবার জন্য। মেকানিজম তো সেম,
হয়তো দেখবে যে ক্লাস 11 বা 12-এ সেখানে দেখবে হ্যাঁ ক্লাস 11-এ সেখানে দেখবে যে এনজাইমটা একটু বেশি পরিমাণ থাকে, আর ক্লাস 10 হলে একটু কম পরিমাণ এনজাইম দিয়ে মানে এই ধরো না ওইখানে যদি দেখা যায় যে 5-7টা এনজাইম আছে তাহলে মাধ্যমিকে দেখবে যে 2-3টে এনজাইমের নাম দিয়েছে। বাস এটাই পার্থক্য। সো এখানে আমরা তাহলে দেখে নিলাম কিভাবে ক্ষুদ্রান্ত্রে তথা ডাইজেশন হয়, স্মল ইন্টেস্টাইনে কিভাবে ডাইজেশনটা খাদ্যের ডাইজেশন হয়, কার কার হয়, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কোথায় হয়, স্মল ইন্টেস্টাইনের কোন পার্টে, ডিউডেনামে। কিভাবে হয়, বাইল বা পিত্তরসের মাধ্যমে হয়, প্যানক্রিয়াটিক জুস অর্থাৎ অগ্নাশয় রসের মাধ্যমে হয়, ইন্টেস্টিনাল জুস তথা আন্ত্রিক রসের মাধ্যমে হয়। কিভাবে হয়, তাদের মধ্যে বিভিন্ন রকমের এনজাইম থাকে, প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক এবং লাইপোলাইটিক। তারা পার্টিকুলার প্রোডাক্টকে ভেঙে সিম্পল প্রোডাক্টে পরিণত করে দেয়। এই হচ্ছে আমাদের আজকের বিশেষ আলোচনা। তবে এখানে আমি একটা কথা বলি, যে আগে বলেছিলাম যে যকৃৎ নালীর মানে লিভার ডাক্টের যে বাইলটা আছে সেটা, আর গল ব্লাডারের যে বাইলটা আছে, পিত্তটা আছে, তার তার যে বিশেষ পার্থক্য দেখো। লিভার লিভার থেকে যে বাইলটা সিক্রেশন হয় আহ, সেটা কিন্তু আহ, সেটা কিন্তু একটু হালকা পরিমাণ থাকে, একটু হালকা থাকে। আর গল ব্লাডার থেকে যেই বাইলটা সিক্রেশন হয় সেটা কিন্তু একটু ঘন প্রকৃতির থাকে, একটু ঘন প্রকৃতির থাকে, অর্থাৎ ওইটা হচ্ছে কনসেন্ট্রেশনটা একটু লো থাকে, এটার একটু হাই থাকে। কেন? মনে রাখবে দুইটা জিনিস প্রধানত মনে রাখবে। এই যে পিত্তথলির পিত্ত, তার মধ্যে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট এবং জল, জল, NaCl, NaHCO3 এরা কিন্তু পিত্তরসে মানে হচ্ছে তোমার পিত্তথলি থেকে যে পিত্তরস খরিত হয় তার মধ্যে অধিক পরিমাণ থাকে। এজন্য এরা কিন্তু একটু ঘন প্রকৃতির হয়। এছাড়া তুমি দেখো যে পিত্ত লবণ যেটা বললাম, পিত্ত লবণ, পিত্ত লবণ কিন্তু মনে রাখবে যকৃৎ নালী অর্থাৎ লিভারের যেটা তার মধ্যে পিত্ত লবণটা কিন্তু 0.9% থাকে, আর পিত্তথলির পিত্ত যেটা এটার মধ্যে 6% থাকে। আর তোমার কোলেস্টেরল যেটা এটা 0.06% থাকে হচ্ছে লিভারের, লিভার ডাক্ট যকৃৎ নালীর পিত্ত যেটা এটার মধ্যে, আর ওইটার মধ্যে থাকে পিত্তথলির পিত্ত যেটা সেটার মধ্যে থাকে 0.39%। তো এই রকমের কিছু স্পেশাল কথা তোমরা অবশ্যই মনে রাখবে। এছাড়া আর এখানে আমার বিশেষ কোনো কিছু আলোচনা নেই। আমরা নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই, ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে গেছে জানি আমি, একটু বড় হলে তোমাদের প্রবলেম হয়, কিন্তু তারপরেও কিছু করার নেই। এটা একটু ইন্টারেস্টিং আর্টিকেল, এবং এটা সব আর্টিকেল তো আর সমান হয় না, কিছু বড় থাকে কিছু ছোট থাকে। আর এটা তো আমি প্রথমেই বললাম এটা খুব ইম্পর্ট্যান্ট। তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার স্কেচগুলি একটু ফলো করবে। আমি অবশ্যই স্লাইড শো দিয়ে দেবো এখানে ভিডিওর মধ্যে, আর আলোচনাটা একটু শুনবে। আর আর কি বলবো, যদি কেউ মিস করে থাকো আগের ভিডিওগুলি, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলি ফলো করবে। ধন্যবাদ তোমাদের।